সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লন্ডন বুদ্ধিস্ট টিভি আজকের এই প্রোগ্রামে। আজকে আমাদের সাথে আছেন আমাদের সৌদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত সাংবাদিক ব্যক্তিত্ব, বহু প্রতিষ্ঠানের জনক, বহু শিষ্য প্রশিষ্যে আরাধ্য গুরু এবং ফ্রান্স বুদ্ধগয়া প্রজ্ঞা বিহারের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সৌদি প্রজ্ঞা বংশবন্ধে। সাথে আমার সঙ্গে আরো আছেন আমাদের প্রজ্ঞা বংশবন্ধের এই শিষ্য, আমাদের যতগুণ বিহার লন্ডনের বিহারাধ্যক্ষ সৌদিও মণিপাল মাহাতোর বন্ধু। আমি আজকে আলোচনার প্রধান আলোচ্য বিষয় হলো যে আমাদের সৌদিও বড়গ্রন্থি প্রজ্ঞা বংশবন্ধের জীবনী নিয়ে কিছু আলোচনা করব। আমাদের এই প্রজ্ঞা বংশবন্ধ জানেন উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বৌদ্ধ ভিক্ষু। আমরা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি সৌদিও ভান থেকে। ভান্তের সঙ্গে আজকে ঠিক এটা ইন্টারভিউ না, আমরা সব কথোপকথন করবো ভান্তের সম্বন্ধে, আমরা কিছু জানার চেষ্টা করব এবং আজকে যে রেকর্ড হবে, আজকে যে ভান্তের সঙ্গে যে আলাপ আলোচনা হবে, সেই জন্য আমাদের সাথে আছেন মণিপাল বান্তে। উনি ছোটবেলা থেকে ভান্তের সঙ্গে ছিলেন, ভান্তের সাথে অনেক স্মৃতি রয়েছে ওনার। আমরা কথোপকথনের মাধ্যমে কিছু জানতে পারবো যা আমাদের ভবিষ্যৎ যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, তারা শিক্ষা গ্রহণ করতে পারবে আমাদের সৌদিও ভান্তের জীবন থেকে। তো বন্দনা বান্তে, দুই বান্তে আমি বন্দনা জানাচ্ছি। আমি আপনার জন্ম বেরোটা সম্বন্ধে কিছু জানতে চাইছি। জন্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জোবরা বৌদ্ধপল্লী। ছোটবেলা থেকে আমরা মোটামুটি গ্রামীণ পরিবেশের আমেজে গড়ে উঠেছি। খোলামেলা পরিবেশ, খেলাধুলা করা, ধুলিবালি নিয়ে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে স্থাপিত হয়েছে, ওটা আমরা রাজবাড়ি বলতাম, লোকাল ভাষায় রাজবাড়িয়া। সেই রাজবাড়িতে আমরা আমাদের একটা গোচারণ ভূমির মতো ব্যবহার হতো। আমরা সেখানে গরু চড়াতাম, তারপর মানে জ্বালানি কাঠ সংগ্রহ করতাম। তার মধ্যে দিয়ে মোটামুটি একটা আরণ্যিক পরিবেশের মানসিকতায় জন্ম হওয়ার পাশাপাশি সৌভাগ্যক্রমে আমাদের গ্রামে একজন স্বদেশী আন্দোলনকারী ব্যক্তি ছিলেন। তিনি মহাত্মা গান্ধীর মতাবলম্বী ঋতিভূষণ চৌধুরী। পরবর্তীকালে তিনি কমিউনিস্টের মতাদর্শে বিশ্বাসী হন এবং কমরেড হিসেবে ওনার পার্টি ওনাকে সম্মানিত করেন। তো ওনার দ্বারা আমরা সমাজ সচেতনতা, গরিবের সেবা, তারপর রাজনৈতিক সচেতনতা, বিশ্বজনীন ভাবনা, এটা আমাদের প্রাইমারি স্কুল জীবন থেকে ওনার কাছে গল্প শুনতে শুনতে ওইভাবে প্রভাবিত হয়েছি। তারপরে বড় হলাম 1969 এসএসসি পাস করলাম। করার পরে চট্টগ্রাম নাসিরাবাদস্থ পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়ন শুরু করলাম। এই করতে গিয়ে তারপর ছাত্র আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা, এগুলোর দ্বারা লেখাপড়ার হচ্ছিল না, অগ্রগতি হচ্ছিল না। তারপর যে পাকিস্তানি এয়ারফোর্সের মধ্যেও পরীক্ষা দিলাম, ওখানে রিক্রুট হলাম, আবার সেখানেও গেলাম না ঘটনাক্রমে। তারপর যুদ্ধ লেগে গেল এবং 71-এর স্বাধীনতা যুদ্ধের প্রথম ভাগে যখন এই রামগড় বর্ডার থেকে ইপিআর এসে আমাদের গ্রামে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা শেল্টার নিল, তাদের সাথে কিছু কাজ করেছি। তাদের রসদ যোগানোর জন্য গ্রামে গ্রামে ঘুরেই আমরা খাদ্য সংগ্রহ করে দিতাম। তো পরে যখন চিটাং ক্যান্টনমেন্ট থেকে পাক আর্মি বের হয়ে যখন শেলিং করা শুরু করলো, জ্বালাও করাও শুরু করলো, আমাদের নিয়ে যারা ছিলেন ইপিআর, তারা সব পালিয়ে গেল। আমরা অসহায়, আমরাও যেদিকে পারে পালিয়ে গেলাম। পলায়িত অবস্থায় দেখা হয়ে গেল প্রজ্ঞাজ্যোতি মহাতের নামে একজন আমাদের গ্রামের গুরু, গুণালঙ্কার মাস্টার গুরু প্রশান্ত দাস। ওনার তৃতীয় স্থান জোবরা সুব্রত বিহার দেখতে তিনি এসেছিলেন, কি অবস্থা হয়েছে যুদ্ধের মধ্যে। তারপরে ওনার সাথে পরিচয় হলো। উনি অনুপ্রাণিত করলেন যে আমরা ওইদিকে গেলে বার্মায় নিরাপদে অবস্থান করতে পারবো।
তারপর আমরা ওইদিকে গিয়ে কক্সবাজারের গাংকট বনাশ্রম ওনার আবাস, সেখানে এই মোটামুটি প্রথম বুদ্ধ ধর্মের সাথে পরিচয় হয়, বুদ্ধের শিক্ষা কেমন এবং বৌদ্ধ ভিক্ষুদের জীবনাচারের প্রণালী কেমন, এগুলো সবগুলো ওখানেই প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে আকৃষ্ট হয়ে পড়ি এবং এক পর্যায়ে সে জীবনের দীক্ষা গ্রহণ করার জন্য মনস্থির করি। কারণ আমার তুলনামূলক বিচারে আমি দেখেছি একজন কমরেডের চাইতে একজন বৌদ্ধ ভিক্ষুর ডেডিকেশন, যে নিঃস্বার্থভাবে ত্যাগ এবং আপামর জনগণের কল্যাণের জন্য চিরজীবন উৎসর্গিত করা, অনেক মহৎ এই বৌদ্ধ ভিক্ষু জীবন। সেই নিরিখে আমি বৌদ্ধ ভিক্ষু জীবনটা গ্রহণ করেছিলাম প্রজ্ঞা নিয়ে। আমার নাম হয়েছিল, আমার আগের নাম সুব্রত বড়ুয়া এবং পরে গুরুর প্রদত্ত নাম প্রজ্ঞাবংশ শ্রামণ হিসেবে আমি প্রজ্ঞা নিয়েছিলাম। পরে 1973 আমি আবার রাউজানের কদমপুরে একটা অনুষ্ঠান হয়েছিল, ভারতীয় পণ্ডিত, বৌদ্ধ বিদগ্ধ পণ্ডিত গঙ্গাধর মহাস্তবীরের সুবর্ণ জয়ন্তীতে। সেই অনুষ্ঠানে মধ্যে ভিক্ষু পরিবেশ অনুষ্ঠিত হচ্ছিল, ভিক্ষুদের একটা বিনয়গত বিধিবিধান। সেখানে শুরুতে আমাকে ভিক্ষুত্বে দীক্ষাদান করা হয়, তখন প্রজ্ঞাবংশ ভিক্ষু হিসেবে আমার আত্মপ্রকাশ ঘটে। এখন ভারতে আপনার শিক্ষাগত যোগ্যতা তো আমরা জানি, আমরা সব জায়গায় দেখেছি, আপনার পুরো শিক্ষাগত ক্যারিয়ারটা আমরা কিভাবে একটু বললে ভালো হবে। শিক্ষা আসলে আমি প্রজ্ঞা নেওয়ার আগে স্বপ্ন দেখতাম যে ইঞ্জিনিয়ার হব, কিন্তু পরে যখন প্রজ্ঞা নিলাম তখন একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে আমার তেমন আগ্রহ ছিল না। কারণ যার কাছে প্রজ্ঞাজ্যোতি মহাতারা, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, স্পিরিচুয়াল শিক্ষা প্রেরণা ওনার কাছ থেকে বেশি পেয়েছি। আশা করি ছিল আমি প্রথমে ধ্যান সাধনা করব এবং বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করব, তারপরে আমি একটা প্রচার জীবনের দিকে চলে যাব, এটা আমার ছিল। কিন্তু দেখা গেল ঘটনার সূত্রে আমি আবার কলেজে ভর্তি হলাম, কলেজ হাটাদারি কলেজে, এবং সেখান থেকে ইন্টারমিডিয়েট শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা, তখন পালি ডিপার্টমেন্ট চালু হয়নি, বাংলা অনার্স নিয়ে আমার লেখাপড়া শুরু করলাম। এবং এটা 1981 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করার পরে আমার গুরুদেব আমাকে শ্রীলঙ্কায় নিয়ে গেলেন এবং ওখানে একটা বিখ্যাত মহারাগামা ভিক্ষু ট্রেনিং সেন্টার, ওখানে উনি আমার ভিক্ষু জীবনটাকে আরো মডিফাই করার জন্য, যাতে এটা আধুনিক একটা জীবন দৃষ্টি ভঙ্গি নিয়ে গড়ে উঠতে পারে, তেমন একটা পরিবেশে উনি আমাকে সেখানে অ্যাডমিশন দিলেন। এবং সেই সূত্রে আমার আসলে ওনাদের অ্যাক্টিভিটিস দেখে তারপর শ্রীলঙ্কার একজন বিখ্যাত সমাজকর্মী ডক্টর আরিয়ারত্না, ওনার প্রতিষ্ঠানে গিয়ে ওনার প্রতিষ্ঠানে কার্যক্রমের প্রেরণায় বাংলাদেশে আমি এসে 1985-তে আমি ভিক্ষু ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করি চট্টগ্রামের রাউজান কতলপুর বৌদ্ধপল্লী গ্রামে। এবং সেই প্রতিষ্ঠান থেকে বর্তমানে আমাদের অনেক মোটামুটি প্রতিভাবান ছাত্রের জন্ম হয়েছে। তার মধ্যে আমাদের মহিপাল হলো তৃতীয় প্রজন্মের ছাত্র। প্রশাসনিক দায়িত্ব সুগত প্রিয় স্থবিরের উপর দিয়ে আমি বাইরে থেকে যে আর্থিক যোগান এবং অন্যান্য সাপোর্টিং এবং জাতীয় আন্তর্জাতিকভাবে সম্পর্ক স্থাপনের দায়িত্বটা আমি নিলাম। এইভাবে নিয়ে আমাদের মধ্যে মোটামুটি প্রতিষ্ঠানটা যে শুরু হলো। পরবর্তী পর্যায়ে আমাদের ওই প্রতিষ্ঠানে বর্তমানে যিনি পরিচালক আয়ুষ্মান শাসনরক্ষিত মহাতেরো, তিনি
মানে তার অভাবনীয় একটা প্রচার প্রতিষ্ঠা এবং নানা কার্যক্রম ওখানে করা সাফল্য অর্জন করেছেন। তার মধ্যে দি বুদ্ধিস্ট ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এটা আর্থসামাজিক উন্নয়নের মধ্যে বিশাল ভূমিকা রাখছে। প্রায় তাদের সদস্য সংখ্যা এখন 25,000-এর মতো হয়েছে বলে জানতে পারলাম। তাহলে একটা বড় ধরনের একটা মোটামুটি বৈপ্লবিক পরিবর্তন আমাদের এই ভাবনা চিন্তা থেকে ভিক্ষু ট্রেনিং সেন্টার থেকে হচ্ছে। এবং বাই দ্য ওয়ে, আমি আর কিছু ট্যালেন্ট শিক্ষার্থীকে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলাম পরবর্তী ধাপে ধাপে। তাদের মধ্যে ডক্টর শরণ্য পাল বর্তমানে কানাডার মধ্যে একজন প্রখ্যাত আরবান বুদ্ধিস্ট মাঙ্ক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। উনি বিভিন্ন দেশে মেডিটেশন টিচার হিসেবে কাজ করছেন। এবং আরেকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর জ্ঞানরত্ন মহাতেরো, তিনি প্রফেসর এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে। আরেকজন এখানে ডক্টর নাগসেন, তিনি এখানে ইউকেতে আছেন। উনিও আমার মিশনের একজন ছাত্র। তারপরে আরেকজন ডক্টর দেবমিত্র, তিনি কানাডা একটা ইউনিভার্সিটিতে প্রফেশনে আছেন। তারপরে ওখান থেকে এই ভিক্ষু ট্রেনিং সেন্টারের অনেক ছাত্র, শ্রীলঙ্কার ক্যালেন ইউনিভার্সিটি, তারপর এর মধ্যে থাইল্যান্ডের একটা প্রতিষ্ঠানীয় আছে, তারপর হংকং ইউনিভার্সিটিতে আছে, এবং হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যে ইদানিং কয়েকজন ওখানে রিসার্চের কাজে নিয়োজিত হয়েছে। তো মোটামুটিভাবে এইভাবে আমাদের কার্যক্রমটা চলছে। এবং আরেকজন দীর্ঘকাল থাইল্যান্ডে ভবন্ত মিলনজ্যোতি মহাজারও, তিনি দীর্ঘকাল থাইল্যান্ডে থেকে সেখানে অনেক শিক্ষার্থীদেরকে নানাভাবে সহযোগিতা করছে। ধন্যবাদ ভান্তে। ভান্তে, আমরা আজকে জানলাম ভান্তে দেখে ভান্তের এডুকেশনাল ক্যারিয়ারটা ভান্তে বললো অসাধারণ। এবং ভান্তে যেসব শিষ্য প্রশিষ্যরা সারা বিশ্বব্যাপী সমাজ রক্ষায় অবদান রেখে চলেছেন, বৌদ্ধ সমাজ রক্ষায় অবদান রেখে চলেছেন। আমাদের ওই মুদিতারণ্য, আর ফ্রান্সের মধ্যে আছে কল্যাণরত্ন মহাতেরো এবং ফ্রান্সের মধ্যে আমরা ভান্তে, আমি ক্যালিফোর্নিয়ান বুদ্ধিস্ট এর মধ্যে আছে বিপুলানন্দ ভিক্ষু। মোটামুটি আমরা সবাই মিলে এই কাজ, আমাদের মিশনারি এটা মানে ইয়ে রেখেছি আর কি। ধন্যবাদ ভান্তে। ভান্তে যতগুলো শিষ্য নাম বলেছেন, আমি ব্যক্তিগতভাবে আমি সব শিষ্যকে চিনি। তারা সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বৌদ্ধ ধর্ম রক্ষায় অসাধারণ কাজ করে চলেছেন। ওনাদের কৃপায় আজকের বৌদ্ধ ধর্ম আছে। আমি এখন বলার জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় বড় ভান্তের শিষ্য শ্রদ্ধেয় মহিপাল মহাতেরো মহোদয়কে। ভান্তে, আপনি ভান্তে যে কদরপুরে ছিলেন ছোটবেলা থেকে, সে সময় কিছু কাহিনী যদি বলেন, সে সময় স্মৃতি ভালো হবে। আমি প্রথমত মহাকারেন তথাগত বুদ্ধকে বন্দনা জানাচ্ছি ত্রিরত্ন মহান গুরুদেব পরম শ্রদ্ধেয় ত্রয়োদশ সংগ্রাস জ্ঞানশ্রী মহাতেরো মহোদয় বান্তে, বন্দনা হচ্ছে পরম শ্রদ্ধেয় বগ্রবংশ মহাতেরো বান্তে, এবং বন্দনা হচ্ছে পরম শ্রদ্ধেয় ভিক্ষু ঐশিকতৃতীয় মহাতেরো মহোদয় বান্তে। তো আমার প্রব্রজ জীবন আরম্ভ হয়েছিল 1992 সালের 14 মে। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের পরম শ্রদ্ধেয় ত্রিদয় ভান্তরা সেখানে অনুষ্ঠান করতেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটা প্রব্রজ অনুষ্ঠান হতো। প্রব্রজ অনুষ্ঠানের সাথে সাথে ধ্যান অনুশীলন করা হতো। সেই 1992 সালে আমি প্রব্রজিত লাভ করেছিলাম বাংলাদেশ ভিক্ষু ট্রেনিং সেন্টার কদরপুরের মধ্যে। সেই সময় থেকে আমাদের ভান্তরা যে আদর্শ উদ্দেশ্য আমরা প্রথমে হয়তো বুঝতে না পারলেও পরবর্তী ধাপে ধাপে ভান্তেদের যে আদর্শ উদ্দেশ্য, জাতি সমাজ সব ধর্মকে রক্ষা করার জন্য যেই অবদান রেখে গেছেন, তারই ফলপ্রসূ হিসেবে আমরা বর্তমান চেষ্টা করে যাচ্ছি ওনাদের সেই অবদানগুলা সমাজ জাতির জন্য দান করার জন্য। কারণ ওনাদের গুরুদেব থেকে যে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষাগুলো আমরা লাভ করে আমরা ওনাদের থেকে সেই শিক্ষাগুলো আবার ওনারা লাভ করতেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদেরকে যদি ভান্তিদের সেই অবদানগুলো যাতে আমরা যদি দিতে না পারি, তাহলে এই প্রব্রজ জীবন লাভ করে আমাদের বৃথা হবে মনে করি।
সেই নিরিখে আমি পরম সদ্য বান্তে আমাদের ত্রয়োদশ সংঘরাজ বান্ধে বর্তমান দেশের মধ্যে আছে পরম সদ্য বান্তে ফ্রান্স তথা আমেরিকার মধ্যে অবস্থান করে। আমার যে পরম সদ্য বিক্রয় সুগতপ্রিয় বান্তে প্রয়াত হলেও ওনারাই তিনজন হচ্ছে আমাদের ছায়া। ওনারা আমাদের সবসময় বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গেছেন, যে ছায়া হয়তো আমরা কখনো মানে ভোলার মতো নয়। যেখানে যায় না কেন সবসময় ওনারা তিনজন আমাদের মাথার ছায়া হিসেবে আছে, ছিল, আছে এবং থাকবে, সেটাই আমাদের আজার আমৃত্যকাল পর্যন্ত। তো বান্তে দেশে অনেক কষ্ট তিতিক্ষা যেগুলা আমরা সশক্ত দেখেছি, প্রতিদিন বান্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে শিক্ষাদান করার জন্য, খাদ্যবস্ত্র ওইগুলো দেওয়ার জন্য বিভিন্ন জায়গার মধ্যে কত মানুষের কত ভালো মন্দ শুনেছে, সেগুলোকে বান্তারা গায়ে নেয় নাই, কিন্তু বান্তারা সবসময় চিন্তা করেছে আমার সব ধর্মকে রক্ষা করতে হবে, স্বজাতিকে রক্ষা করতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। তাই হাজার মানুষ কিছু বললেও সেটাকে আমাদের না নিয়ে আমাদের এইগুলাকে রক্ষা করার জন্য আমরা যেখানে যেতে হবে না কেন আমরা ওনারা তিনজনেই সেভাবে গিয়েছেন এবং সেভাবে সেই রক্ষা করেছে বিদায় আজকে আমি আমার এতটুকু আশার পূরণ। তাই আবারও আমি কৃতজ্ঞতার সহিত বিনম্র বন্দনা করতে আমাদের পরম শ্রদ্ধেয় তিন গুরুদেব মহোদয়দেরকে। ধন্যবাদ বান্তে। এখন আমি আমাদের শ্রদ্ধেয় বড় বান্তের কাছে আবার যাব। বান্তে, আপনার ইউরোপে আসা কিভাবে হলো এবং বর্তমান সময় পর্যন্ত সময়টা আচ্ছা, আসলে বাংলাদেশে আমরা যেগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছি তার মধ্যে দুইটা হাই স্কুল, তারপর একটা ভিক্ষু ট্রেনিং সেন্টার, তিনটা অরফানেজ এবং তিনটা মেডিটেশন সেন্টার, এগুলো আমাদের সাংঘিকভাবে পরিচালিত। আর তারপরে গ্রামীণভাবে যেগুলো পরিচালিত হয় তার মধ্যে আমি ঘৈরা শান্তিময় বিহারে ছিলাম, কটরপাড় তীরঙ্কর বিহারে ছিলাম, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষের দায়িত্ব পালন করলাম। এবং সবগুলোর অভিজ্ঞতার প্রেক্ষিতে আমার একটা ধারণা হলো যে আমরা খ্রিস্টান মিশনারির সাথে আমি 3 বছর ওতপ্রোতভাবে কাজ করেছি এবং জেনেছি তারা কিভাবে কি ভাবনায় তারা খ্রিস্ট মতবাদকে প্রসারিত করে। তো আমি বুদ্ধের শিক্ষা আদর্শকে প্রসারিত করার যে একটা জাতীয় আন্তর্জাতিক স্বপ্ন আমার এই শ্রীলঙ্কায় জন্ম নিয়েছিল, সে প্রেক্ষিতে আমি এই কিছু শিক্ষার্থীকে বিদেশে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, থাইল্যান্ড, শ্রীলঙ্কার মধ্যে তাদের কথা উল্লেখ হয়েছে। কিন্তু দেশে যেগুলো গড়ে তুলেছি তার মধ্যে আমাদের মেডিটেশন সেন্টারগুলো পরিচালক আছেন বদন্ত সাধনানন্দ মহাস্তবীর, জগৎ জ্যোতি মহাস্তবীর, এবং ভিক্ষু মহামণ্ডলের পরিচালক হিসেবে নকুল হোসেন মহাস্তবীর, চট্টগ্রাম আগ্রাবাদের প্রতিষ্ঠান দেশাক্যমণি বুদ্ধবিহার তার পরিচালক তিলকাবংশ মহাস্তবীর, এবং নারায়ণগঞ্জের মধ্যে অবস্থিত আমাদের একটা প্রতিষ্ঠান সেখানে চন্দ্রবংশ স্থবির প্রমুখ, এবং নিউ ইয়র্কের মধ্যে আমাদের মুদিতারত্ন বাংলাদেশ বুদ্ধি বিহার নিউ ইয়র্ক, এটা অধ্যক্ষ হিসেবে মুদিতারত্ন স্থবির এবং বিশুদ্ধ বংশ স্থবির প্রমুখ, তারা সবাই মিলে মোটামুটিভাবে যে কাজগুলো এখন করতেছে এগুলো আমার অনেক দিন আগের, কিন্তু দেখলাম যে তাদের কাউকে আমি সেভাবে অনুপ্রাণিত করতে পারছি না দেশে থেকে। শেষ পর্যন্ত আমি অনেককে নিয়ে কাজ করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমাদের এই যে পশ্চাৎপদ একটি জনগোষ্ঠী এবং ছোট্ট জনগোষ্ঠী, বিশেষ করে সমতলীয় বাংলাদেশের সমতলীয় বৌদ্ধ, যাদেরকে বড়ুয়া বলা হয়, সিংহ বলা হয়, এবং উত্তরবঙ্গের মধ্যে অধুনা যাদেরকে আমরা মোটামুটি আবিষ্কার করেছি বলতে হবে, পাহাড়পুর, মাস্তানগড়ের এই পাশাপাশি এগুলো। তো এখন তাদের মধ্যে কাজ করার মতো ওইভাবে মিশনারি আলোকে মানে চেতনা নিয়ে করার মতো আমি তেমন অনুপ্রাণিত করতে পারছি না। তো আমি পূজ্য বনবান্তের সান্নিধ্যে গিয়ে আধ্যাত্মিক জীবন সম্পর্কে যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি, তো সে এবং শ্রীলঙ্কার শাসন সেবক সোসাইটির আন্ডারে থেকে বিশ্বব্যাপী যে মানে বুদ্ধের প্রচার মিশনটা কিভাবে চলে যে ধারণা পেয়েছে, তার আলোকে আমি অনেককে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি।
দেখা যাচ্ছে তারা বাইরে এসে তেমন কিছু দাঁড় করাতে চাচ্ছে না। ইভেন আমাদের ডক্টর শরণপাল মাহাতর পর্যন্ত, জ্ঞানরত্ন মাহাতর জাপান ইউনিভার্সিটির অধ্যাপনার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসলো। এটা আমি অবশ্য চাইনি, আমি চাইছিলাম বাইরে কিছু করুক। তো তারা যখন কিছু করছে না, তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমাকে বের হতে হবে। আমার একেবারে জীবনের শেষ পর্বে, অথচ আমার পরিকল্পনা ছিল তাদের দিয়ে আমি করাবো। দেশের ঝামেলা যেগুলো আছে এগুলো আমার মাথার উপর দিয়ে যাবে, তারা মুক্তভাবে গড়ে উঠে তারা বাইরে কাজ করবে এবং দেশের প্রয়োজনে তারা সাড়া দেবে। আমি এটা চেয়েছিলাম। তো তারা যখন শুরু করছে না, আমি শুরু করার জন্য বের হলাম। দেখা যাচ্ছে এখন অনেকে ঠিক মোটামুটি চিন্তা ভাবনা শুরু করেছে, হ্যাঁ বাইরেও তাদের করণীয় কর্তব্য আছে। এইভাবে শুরু হলো আর কি। আচ্ছা, তো বিশেষ করে স্মরণ করতে হয় আমাকে সুইজারল্যান্ডের রিপন রাউজনের একজন যুবক বনমান্তের ওখানে যাতায়াত করতো, সেখানে তার সাথে আমার একটা সম্পর্ক হয়। সে আমাকে অনুপ্রাণিত করেছে যে মানে ইউরোপে আসার জন্য। তারপর যে তাকে সাড়া দিলাম। প্রথমে আমি বললাম অন্য কেউ যাবে, আমি না, কিন্তু না দেখলাম দেখে আমাকেই যেতে হবে। তো আমি কত সিদ্ধান্ত নিয়ে আসলাম। এটা 2014 নভেম্বর মাসে আর কি। আপনি 10 নভেম্বর ফ্রান্স এসেছেন? ফ্রান্সে এসেছি। আচ্ছা আচ্ছা। আমি ইউরোপ আমেরিকা হতে শুরু করে প্রবাসে অনেক বাঙালি বড়ুয়া ছেলেরা এসছে। আমি গত 30-40 বছর ধরে বেশি এসছে, তার আগেও এসছে। আমরা যতটুকু শুনেছি যে 50 বছর আগে, 80 বছর আগে। কিন্তু গত 20 বছরে যে পরিমাণ আমাদের ছেলেরা লেখাপড়া হতে করে কর্মের উদ্দেশ্যে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে আর আসছে, বসতি স্থাপন করেছে, এদের প্রতি আপনার কি ধরনের কোনো উপদেশ হাতে কিনা? হ্যাঁ, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আদি যেগুলো মোটামুটি ইয়ের মধ্যে আছে, অর্থনৈতিকভাবে অগ্রসর দেশ, এই সমস্ত দেশে আমাদের সন্তানেরা এখন ছড়িয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের সমতল এবং পার্বত্য অঞ্চল থেকেও বৌদ্ধ সম্প্রদায়ের ছেলেরা ছড়িয়ে গেছে। তেমন অবস্থায় আমার অতীতের অভিজ্ঞতায় আমি যখন প্রথম এই জীবনে আসি, বৌদ্ধ ভিক্ষু জীবনে, গ্রামগুলো বিশেষভাবে প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে শুরু করে সব পার্বত্য সমতলে আমার মোটামুটি সমানভাবে বিচরণ হয়েছে। তার প্রেক্ষিতে আমি যা দেখেছি, পাকিস্তানের শেষের দিকে তো আমার মোটামুটি স্মৃতিতে স্মরণ আছে। তখন আমাদের অর্থনৈতিক অবস্থা প্রতিটি গ্রামের মধ্যে খুব দুর্বল ছিল। লেখাপড়ার অগ্রগতি ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে আমরা শুনেছি লন্ডনে পড়তে গেছে বা শিক্ষকতা করছেন গুটি কয়েক মানুষ, কিন্তু এখন তো সংখ্যায় অন্তত 10,000-এর মতো মনে হয় দাঁড়িয়েছে। মতো অবস্থায় আমাদের তাদের দ্বারা বাংলাদেশ সরকারের যেমন রেমিটেন্সের মধ্যে একটা বড় সড় ভূমিকা রাখতেছে আমাদের ছেলেরা, সাথে সাথে সমাজের অর্থনৈতিকভাবেও সমাজকে অনেকটা স্বস্তির মধ্যে নিয়ে গেছে। আগে যে অস্বস্তিকর একটা অবস্থা ছিল সেইটা অনেকটা কাটিয়ে এসেছে। কিন্তু দেখা যাচ্ছে, আমার অভিজ্ঞতা মনে হচ্ছে, ব্রিটিশ পিরিয়ডের মধ্যে আমাদের বর্বদের অনেকেই ব্রিটিশ বাংলোগুলোর মধ্যে বাবুর্চি হিসেবে তারা কাজ করেছে এবং তারা সে সময়ে সেই যুগের তুলনায় যথেষ্ট অর্থ রোজগার করেছে। কিন্তু এগুলোকে তারা দূরদর্শিতার সাথে ব্যবহার করতে পারেনি। না পারার ফলে কিছু আনুষ্ঠানিকতা এবং নিজেদের কিছু জমি জমা ঘর বাড়ি এগুলোর মধ্যে তারা সীমাবদ্ধ রাখার কারণে যৌথভাবে একটা সমাজকে, সোসাইটিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করার জন্য যে একটি সমবায়ী মানসিকতার দরকার ছিল,
ওই ধরনের উদ্যোগ একবার হয়েছিল। বুদ্ধিস্ট ব্যাংক নামে একটা ব্যাংকের কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, আমি শুনেছি। এটা কিন্তু সাকসেসফুল হয়নি। তো পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা বিদেশে যারা অবস্থান করতেছে, যেমন উখিয়া অঞ্চলের ছেলেরা, তারা নিজেদের এলাকা ভিত্তিক ভাবনা চিন্তা করতেছে। তারপর আবার মাঝে মধ্যে কক্সবাজার এলাকা ভিত্তিক চিন্তাও করে। তারপর দেখলাম বাঁশখালী এর সন্তান যারা, তারাও তাদের একটা এলাকা ভিত্তিক চিন্তা করে। এদিকে পটিয়া, চন্দনাইশ, তারপর অবশ্য সাতকানিয়া, লোহাগাড়া, তাদের মধ্যে একটা, ফ্রান্সের মধ্যে আমি দেখলাম তাদের মধ্যে একটা সংগঠন তারা খাড়া করেছে। তো চন্দনাইশ, পটিয়া এবং হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, এই সমস্ত এলাকার যারা আছে বীরেশ্বরে, তারা কিন্তু ওই ধরনের এলাকা ভিত্তিক কোনো ভাবনা তাদের মধ্যে নেই, ওইভাবে আমি দেখিনি। ফ্রান্সের মধ্যে, আমেরিকার মধ্যেও দেখলাম ওই ধরনের মানসিকতা এই এলাকার মধ্যে নেই, কিন্তু ওই যে দুইটির নাম বললাম, উখিয়া এবং যে বাঁশখালী, এদের মধ্যে একটা ভাবনা চিন্তা ওইভাবে কাজ করে। আমি মনে করি যে কুমিল্লা এলাকার লোকেরা ঠিক ওই ধরনের ভাবনা করে। তো আমার মতে ভালো, যার যার এলাকাকে সে অবশ্যই প্রায়োরিটি দেবে, এবং নিজের গ্রামকে সে অগ্রাধিকার দেবে কোনো একজন ব্যক্তি। কিন্তু তার পাশাপাশি সবাই পারস্পরিক একটা মানে যোগাযোগের ভিত্তিতে একটা ঐক্যবদ্ধ ভাবনা চিন্তা করার জন্য একটা অন্তত প্ল্যাটফর্ম খাড়া করা খুবই দরকার। এটা যদি হয় তাহলে এখান থেকে যে সাপোর্ট আমাদের আত্মীয় স্বজনকে দিতে হয়, তাদের আপদে বিপদে প্রয়োজনে আমাদেরকে এখান থেকে সহযোগিতা যায়, ভিক্ষু সংঘ বলুন, গৃহী সংঘ বলুন, সবার ক্ষেত্রে অন্তত এখান থেকে একটা সিদ্ধান্ত দেওয়া দরকার যে আপনারা এলোপাতারি যে অনুৎপাদনশীল খাতে বেশি ব্যবহার না করে, যেগুলো আমাদের মোটামুটি একটা জনগোষ্ঠীকে অর্থনৈতিক একটা ব্যাকবোনের উপরে দাঁড় করার মতো শক্তি দিতে পারে, তেমনভাবে আপনারা আমাদের সহযোগিতাগুলোকে ব্যবহার করবেন। এই ধরনের একটা মেসেজ মানে সবাই সিদ্ধান্ত নিয়ে জানানো দরকার। আমরা দুই একজন বললাম, বাদবাকিরা এগুলোকে তেমন আমলে নেয় না। যদি না নেয় তাহলে দেখা যাবে তারা সাপোর্ট পাবে, এবং বিশাল বিশাল বর্তমান যে ব্যয়বহুল অনুষ্ঠানগুলো করছে এবং ঘরবাড়ি প্রতিষ্ঠান এগুলো যেভাবে করতেছে, এগুলো ব্যবহার হয় না, কেউ থাকে না। কিন্তু মনে করে যে আমরা যখন বিদেশ থেকে বেড়াতে আসবো তখন কোথায় থাকবো, আপনি প্রতিদিন তো আর বেড়াতে যান না, হয়তো বছর 2-3 বছরে একবার দেশের মধ্যে যাওয়া হয়। তো এই জন্য একটা পরিকল্পিতভাবে যদি এইগুলোকে আমাদের এই কষ্টে অর্জন, এখানে কিভাবে কষ্ট করে অর্জন করতে হয় বাংলাদেশ থেকে এটা ধারণা করাও কঠিন। কারণ এখানের পরিশ্রম যদি বাংলাদেশে করার স্কোপ থাকতো, তাহলে বাংলাদেশে মানে যথেষ্ট স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করা সম্ভব হতো। কিন্তু দেখা যাচ্ছে এখানে এই পরিশ্রমটা যারা করে তারাও বুঝার চেষ্টা করে না যে আমাদের এই উপার্জনটা কত কষ্টের। এবং এই মেসেজটা দেশের মানুষ, আত্মীয় স্বজন থেকে শুরু করে সমাজের মধ্যে যারা মোটামুটি সমাজকর্মী, তারা সবার কাছে, ভিক্ষুগৃহী নির্বিশেষে সবার কাছে পৌঁছে দেওয়া দরকার যে আপনারা অন্তত যা করেন আনুষ্ঠানিকতাকে সিম্পল ওয়েতে আপনারা সমাধা করুন, ব্যয়বহুল করবেন না। আপনারা আপদ বিপদ মোকাবেলার জন্য শক্তিশালী হওয়ার জন্য চেষ্টা করেন অর্থনৈতিকভাবে। কারণ আমরা দেখি কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে মানে ফেসবুকের মধ্যে আশীর্বাদ প্রার্থনা করা হয়, এর অর্থ হলো ওর সংকটের মধ্যে আছে। তো এই সংকট মানে ক্লিনিকের বিল দেওয়া বা ভালো একটা ট্রিটমেন্টের প্রয়োজনে যাওয়া, এগুলোর জন্য সমস্যা হয়ে যায়। এবং আরো অন্যান্য আপদ বিপদ আছে, যেমন অনেক দরিদ্র পাত্রপাত্রী, এদের বিবাহ আদি এগুলো আছে।
নানা ধরনের সমস্যা যেগুলো আমরা প্রতিনিয়ত মোকাবেলা করি, তাহলে আমাদের একটা সুচিন্তিত ভাবে আমাদের সন্তানদের কিভাবে গড়ে তুলতে হবে যারা এখন বর্তমান জন্ম নিচ্ছে। তবে একটা খুব খারাপ একটা দিক প্রবণতা আমাদের মধ্যে বেড়ে গেছে, সেটা হলো মা বাবারা অধিক সন্তানের ঝামেলায় যেতে চান না। এটা একটা বড় ধরনের সমস্যা, মানসিক সমস্যা, বাস্তবে আসলে নয়। কারণ আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের এই যে মানসিকতার দ্বারা আমাদের সমাজ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। বৌদ্ধ সমাজের মধ্যে ভিক্ষু একটা শ্রেণী আছে, তাদের দ্বারা জনসংখ্যা বহুলাংশে ভারসাম্যতার মধ্যে সবসময় থাকে। কোনো অধিক জনসংখ্যা জনিত সমস্যা কোনো বুদ্ধিস্ট সোসাইটি বা কান্ট্রির মধ্যে নেই। তো এই মতো অবস্থায় আমাদের অন্তত মিনিমাম 3টে সন্তানের অন্তত মাতা পিতা হওয়া দরকার। হলে পর অন্তত পক্ষে যে কোনো ভবিষ্যতে যেমন একজন ভিক্ষু যদি হতে চায় কোনো পরিবার থেকে, তাহলে পরিবারের জন্য এটা বড় ধরনের কোনো অসুবিধা হবে না। তো এটা মাথায় রেখে আমাদের অন্তত মাতা পিতাদেরকে উৎসাহিত করা, এটা ভিক্ষুরা করতে পারেন, সমাজ চিন্তা যারা করেন তারা এইভাবে অনুপ্রাণিত করতে পারেন, বিশেষভাবে যুবক যুবতীদের মধ্যে এগুলো করা খুবই দরকার। এবং সুচিন্তিত ভাবে যদি আমরা একটা সমাজকে তার ধর্মীয় বুদ্ধের শিক্ষা আদর্শের আলোকে যদি আমরা গড়ে তুলতে পারি, আশা করি আমরা একটা সম্মানিত জনগোষ্ঠী হিসেবে, যেমন বিশ্বের মধ্যে ইহুদিরা তারা যেখানে যায় একটা সম্মানিত জনগোষ্ঠী হিসেবে তারা প্রতীয়মান হয়, আমরা অন্তত তেমন একটা জনগোষ্ঠীতে পরিণত হতে পারি। এটাই আসলে ছিল আমার সারা জীবনের স্বপ্ন, যে আমার সমাজটা একটা সম্মানিত জীবন যাপন করুক, এটাই চেয়েছি। ধন্যবাদ ভান্তে। ভান্তে 2018 সালেও যুক্তরাজ্যে এসেছিলেন, লন্ডনে এসেছিলেন। লন্ডনে এসে ভান্তে আমাদের যে পরামর্শগুলো দিয়েছিলেন, তোমরা যুক্তরাজ্যের মধ্যে একটা বিহার করো, এখানে তো থাই শ্রীলঙ্কান হতে শুরু অনেক দেশে বিহার আছে। এখন যদি যুক্তরাজ্যের মধ্যে যদি আমরা তোমরা কোনো বিহার করতে না পারো, তাহলে যুক্তরাজ্য হলো যে ওয়ার্ল্ডের সেন্টার, লন্ডন হলো যে ওয়ার্ল্ডের সেন্টার, সেন্টারের মধ্যে একটা বৌদ্ধ বিহার খুবই প্রয়োজনীয়। ভান্তের পরামর্শ অনুযায়ী আমরা বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিলকে প্রতিষ্ঠিত হয়েছিল 2023-এ। 2023-এর পর আমরা দ্রুত একটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করলাম। বর্তমান সেই বৌদ্ধ বিহারে আমরা জ্ঞানী গুণী অনেক দেশি বিদেশি অনেক জ্ঞানী বৌদ্ধ ভিক্ষুরা এসেছিলেন। তারা ডক্টর জিনুবুদ্দি বান্তে, জ্যোতিষান বান্তে, ডক্টর অরুণজ্যোতি বান্তে, তারপর আমরা সব জ্ঞানী গুণী ভিক্ষুর আসার পর আমরা একটা স্থায়ীভাবে আমরা একটা বিহার অধ্যক্ষ পেলাম, সেটা হচ্ছে শাসনকৃতি প্রাহেজ মহিপাল মহাতেরো। এখন আমি শাসনকৃতি প্রাহেজ মহিপাল মহাতেরোকে কাছে জানতে চাইবো ওনার বিহার প্রজেক্টের ভবিষ্যৎ ওনার কর্ম পরিকল্পনা নিয়ে। মহিপাল। ধন্যবাদ উপাসক আপনার এই প্রশ্নের জন্য। ইংল্যান্ডের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক আমার মনে হয় কয়েক শত বছর, এই কয়েকশো বছরের মধ্যে আমাদের দেশের সাথে মানুষজন এখানে এসেছেন, মহান ভিক্ষু সংঘ এসেছেন। যে মহান সংঘরা এসেছিল তাদের প্রতি আমি বিনম্র বন্দনা জানাচ্ছি এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকা যারা আছেন তাদের প্রতি মূর্তির আশীর্বাদ পূর্ণতার। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দীর্ঘদিনের এই সুসম্পর্ক একটা মানুষ একটা জাতিকে একত্রিত করার মূলস্থান হচ্ছে ধর্মীয় স্থান। সেটা আমাদের বুদ্ধদের জন্য হচ্ছে বিহার, হিন্দুদের জন্য হচ্ছে মণ্ডপ, খ্রিস্টানদের জন্য হচ্ছে গির্জা, মুসলিমদের জন্য হচ্ছে যে আপনার মসজিদ। এই স্থানগুলো যদি না থাকে মানুষ সহজে সম্মিলিত হতে পারে না। সম্মিলিত যখন হবে না তখন তার নিজেকে, নিজের অস্তিত্বকে, নিজের স্বজাতিকে, স্বধর্মকে, স্বজ্ঞাতিকে, স্বদেশকে উনি আস্তে আস্তে ভুলে যাবে। তো দীর্ঘকাল যে প্রতিষ্ঠানটা হয় নাই, সেই প্রতিষ্ঠান না হওয়ার কারণে আজকে আমরা সরিসিটি এখানে যারা আছে বাংলাদেশ থেকে স্বদেশী যারা বুদ্ধ জনসাধারণ ইংল্যান্ডের মধ্যে আছে, ওনারা বিভিন্ন জায়গার মধ্যে এখন সরিসিটি আছে। সেই প্রেক্ষিতে আমি এখন প্রশ্ন করতেছি, আমি নিজেই প্রশ্ন করছি, যে বিহারটা হওয়ার কথা ছিল আজ থেকে এত বছর আগে হয় নাই, 50 বছর আগেও হয় নাই, 40 বছর আগেও হয় নাই, 30 বছর আগেও হয় নাই, 20 বছর আগেও হয় না, 10 বছর আগেও হয় না। কিন্তু আমাদের পরম শ্রদ্ধেয় বান্ধব 2018 সালে যখন এসেছিল তখন সবাইকে বলেছিল তোমরা আমাদের স্বদেশের স্বধর্মকে, স্বজাতিকে, স্বজ্ঞাতিকে এবং এই আচরণ আমাদের যে প্রত্যেকের নিজের কৃষ্টি কালচারকে রক্ষা করার জন্য তোমরা একটা বিহার করো। কিন্তু আমার পরম শ্রদ্ধেয় বান্তের দুর্ভাগ্য যে সেই বান্তের আহ্বান সেদিন কেউ শ্রবণ করে নাই। শ্রবণ করে ওরা
মনের মধ্যে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। মহাকালীন তথাগত বুদ্ধ একটা কথা বলেছেন ধর্মদানের মধ্যে, শুনেতা দাঁড়িয়েতা চারিয়েতা দাম। ভান্তি কি বলেছিলেন সেটা শুনতে হবে, সেটা শুনে না বিদায় এবং ধারণ করে নাই, ধারণ করে না বিদায় আচরণ হয় নাই। যার কারণে সেই তিনটা কারণে আচরণটা না হওয়ার কারণে আজকে আমরা বিহারটা করতে এতদিন সময় লাগছে। তো যা হোক, যে বাংলাদেশ যে বুদ্ধিস্ট কাউন্সিলের মাধ্যমে তথা যেটা আমাদের শেয়ারিটি আছে, সেই শেয়ারিটির মাধ্যমে 2023 সালের 1 এপ্রিল থেকে যে বিহার একটা বাংলাদেশের বিহার সুপ্রতিষ্ঠিত হয়েছে, এটার জন্য আমি পরম সত্য বান্তেকে আবারও বিনম্র বন্দনা জানাচ্ছি। বান্তে যে 2018 সালে আপনি যে আহ্বান করেছেন সেটা হয়তো একটু সময় করে হলেও 2023 সালের 1 এপ্রিল এটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। তো সেই থেকে এই বিহারের বর্তমান আমরা যে প্রজেক্টটা, আমি 2024 সালের প্রথমে এসেছিলাম এপ্রিল মাসে, 24 এপ্রিল এসে 2 মাস মতো শিখেছিলাম। তখন আসার পর আমাদের এখানে যারা সদস্য স্বজ্ঞাতিগণ আসছিল সবাই বলতেছে, বান্তি আমরা একটা বিহার করতে চাচ্ছি, আমাদের কোনো বিহার নেই, এই বিহার আপনি ছাড়া আপনি আমাদেরকে সহযোগিতা করতে হবে, আপনার মাধ্যমে আমরা দেখতেছি এই একটা বিহারটা আমরা করতে পারবো। তখন কিভাবে বারবার বলতেছে আমার এটা এখনো দায়িত্ব নেওয়ার বা সময় হয় না, বা সময় হলে আমার যে আমি যেখানে থাকি থাইল্যান্ডের মধ্যে আমাদের পরম শ্রদ্ধেয় যে বিহারে আমি উপসম্পাদন এসে থাইল্যান্ডের ওয়াটনাপুর বিহারের বড়বান্তে আছে, বা যেখানে এখন আমি বর্তমান অবস্থান করতেছি ওয়াটফা দামাগায়, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের থেরোবাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে ওয়াটফা দামাগায় ফাউন্ডেশন। তো সেই বান্তেদের যতক্ষণ আমি ওদেরকে আপনাদেরকে বলি নাই, কিন্তু বান্তে আপনাদের আহ্বান বারবার যখন হচ্ছে তখন আমার পরম শ্রদ্ধেয় বান্তারা এখানে এসেছিল থাইল্যান্ড থেকে, ওনাদেরকে আমি আহ্বান করলাম। আহ্বান করে আমাদের জাতবন বিহার, তখন জাতবন বিহার ছিল না, তো বাংলাদেশ বুদ্ধ বিহার ছিল। তো বান্তেরা যখন আসে থাইল্যান্ড, আমাদের বড় বান্তেরা গুরু বান্তেরা, ওনারা এসে প্রথম দিন থেকে বলতেছে এটা তোমার সদস্যের স্বজ্ঞাতিগণের যে একটা বিহার, খুব গুরুত্বপূর্ণ স্থান, ওনারা চেয়েছিল হয় নাই, এখন ওনারা যখন চাচ্ছে তুমি করবে না কেন, আমরা তোমার সাথে আছি, আমরা তোমাকে অনুমতি দিচ্ছি। তখন সেদিন আমি চিন্তা করলাম আমি অবশ্যই এই বিহারটা করবো। তবে সেটা আমাদের সেই পরম শ্রদ্ধেয় ওয়াটনাপুর ভান্তে বলেছিল, আপনারা যদি এখানে আমাকে আহ্বান করতেন বা নিমন্ত্রণ করতেন বা ফান করতেন, আমি কখনো আসতাম না। কিন্তু আমি এখানে আসার একমাত্র কারণ আমার ছাত্র যে থাইল্যান্ডে সেই উপসম্পাদা নিয়েছেন, সেই কারণে এখানে আসা। এবং আমি খুব প্রীতি হয়েছি যে আমি অনেক আমেরিকাতে বিহার করছি, নিউজিল্যান্ডে বিহার, বিভিন্ন দেশের মধ্যে বিহার করছি, কিন্তু ইংল্যান্ডের মধ্যে এখন আমার বিহার করা সম্ভব হয় না। এখন সেই যে বিহার করার জন্য আপনারা আহ্বান করেছেন, তার জন্য আমি ওনাকে অনুমতি দিচ্ছি এবং আপনাদেরকে বলবো শুধু উনিই করলে হবে না, আপনাদেরকে ওনাকে সহযোগিতা করতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমি প্রথম যে 2024 সালে আমরা বুদ্ধ পূর্ণিমার একটা অনুষ্ঠান করেছিলাম বিহারের মধ্যে। সেদিন আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথমে 1000 পাউন্ড দিয়ে আমি স্থায়ী বিহারের যে ফান্ড আমাদের প্রজেক্টটা আমরা আরম্ভ করেছিলাম। সেদিন থেকে বর্তমান অবধি বিভিন্ন ভিক্ষু সংঘরা সহ থাইল্যান্ডের দায়িকা সংঘ, ভিক্ষু সংঘ, আমাদের দেশের দায়িকা সংঘ এবং এখানে যারা আছে শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা, প্রত্যেকে খাই বাক্যে ওনারা এক একভাবে সাথে বান্তি আপনার এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা আপনি করে যাচ্ছেন এবং বান্তিদের যে আহ্বান, বান্তিদের যে আশীর্বাদ আপনি পাচ্ছেন, এটা কিন্তু আমরা কল্পনা করি নাই। এখন আপনার মাধ্যমে এই বিহারটা হবে। তাই আমি পরম শ্রদ্ধেয় বান্তি, আমাদের বড় বান্তি এখানে এসেছেন, সেই বান্তিও এটা আসার একমাত্র কারণ হচ্ছে এই বিহারকে যাতে আমরা স্থায়ী বিহার হিসেবে দান করতে। সর্বপ্রথম এটা ইংল্যান্ডের মধ্যে ইতিহাসের সদস্যের একটি বিহার হচ্ছে, সর্বপ্রথম বিহার হচ্ছে জাতবন বিহার লন্ডন, যেটা আমাদের পরম শ্রদ্ধেয় বান্তি সেটা আমরা মানে উপলব্ধি করতে পারছেন যে এখানে এসে আমি আমার স্বদেশের একটা বিহারের মধ্যে অবস্থান করতে হবে, স্বদেশী সভাষা সবকিছু। তো যা হোক, আমি এটা বললো পরম শ্রদ্ধেয় মহান সংঘের প্রতি যে বা যারা আমার কথা শ্রবণ করবেন, মহান সংঘের প্রতি বিনম্র বন্দনা, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা জ্ঞাতিবর্গ, আপনাদের প্রতি মূর্তিমা পুণ্যদান আশীর্বাদ এবং কামনা করবো, আহ্বান করবো। আপনার যেখানে থাকেন না কেন, ইংল্যান্ড হচ্ছে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর একটা দেশের মধ্যে, সেই ইংল্যান্ডের মধ্যে লন্ডন, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবাই জানে লন্ডন, সেই লন্ডনকে ভিত্তি করে আমরা জাতবন বিহার লন্ডন নাম দিয়েছি, যেটা আমাদের পরম শ্রদ্ধেয় ওয়াটনাপুরের বড় বান্তি সিলেক্টেড করেছেন। এবং বুদ্ধ মহাকালীন তথাগত বুদ্ধ 45 বছর যে ধর্ম প্রচার করেছেন, সেই 45 বছরের মধ্যে 19 বৎসর
এই জেতবন বিহার অবস্থান করে ধর্মদান করেছিলেন। তো এই জেতবন বিহার লন্ডন এখন সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন স্থায়ী বিহারের জন্য প্রজেক্ট নিয়েছি, সেটা কাজ চলমান আছে। এবং আপনারা যেই বা যারা যেখানে আছেন না কেন, মহান সংঘ সহ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা আপনাদের সহস্তে শ্রদ্ধার সহিত যে শ্রদ্ধাদানগুলো দিয়ে থাকেন, আমরা এই বিহারটা অতি সহসা ইংল্যান্ডের মধ্যে সুপ্রতিষ্ঠিত করতে পারে বলে আশা করি। আবার সবাইকে কৃতজ্ঞতার সহিত বন্দনা এবং মৈত্রীমাসের পুণ্যদান জানাচ্ছি। ভান্তি একটু শেষ করবেন 1 মিনিটের মধ্যে, যে আপনার লন্ডনে যারা আছে জেতবন বিহারের লন্ডনের দায়িত্ব জায়গাতে উদ্দেশ্যে কিছু বলেন সংক্ষেপে 1 মিনিট। আপনাদের বর্তমান বিহার অধ্যক্ষ জেতবন বৌদ্ধ বিহার লন্ডনের আয়ুষ্মান মহিপাল তেরো আপনাদেরকে বলেছেন, সবাইকে আহ্বান জানিয়েছেন। ভিক্ষু সংঘ এবং গৃহী জনগোষ্ঠী, আপনারা দায়িক উপাসক উপাসিকা যারা আছেন, আশা করি ওনাকে আপনারা সার্বিক সহযোগিতা দিলে অচিরেই আপনাদের মনোবাঞ্ছা দীর্ঘকালের স্বপ্ন পরিপূরণ হবে। এবং আমরা আছি পাশে, আমরাও ঠিক আমাদের অবস্থান থেকে সহযোগিতা দেব। এবং আপনারা জানেন আমি আনন্দ ভ্যান থেকে এখানে পাঠিয়েছিলাম, যাতে এটা সুমন যখন আহ্বান জানালো এই পদক্ষেপের জন্য, তখন আমি আশ্বাস দিলাম আমাদের ভিক্ষু যাবে, তুমি শুরু করো। তাহলে সেই প্রেক্ষিতে আজকে এটা হয়েছে। এবং সুমন আজকে আমাকে এখানে আসার যাবতীয় আয়োজন মহিপাল বান থেকে নিয়ে করায় আমি সবাইকে দেখে মোটামুটি আপ্লুত হয়েছি। আশা করি আরো যারা আছেন সবাই সহযোগিতা করবেন এবং সবাই মিলে একটা প্রতিষ্ঠান করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে এটাকে স্থায়ী ভিত দেওয়ার পর যদি আমাদের জনসংখ্যা আরো বাড়ে, তাহলে আপনারা হয়তো দ্বিতীয় কিছু চিন্তা করতে পারেন। সবার অতি শুভকামনা রইল। আপনাদের এই যে মিশন জয়যুক্ত হোক এই কামনা করি। ধন্যবাদ আমাদের পরম পূজ্য, আমাদের আরাধ্য গুরু, আমাদের শ্রীমৎ প্রজ্ঞাবংশ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। লন্ডন বুদ্ধিজীবী আসেন, লন্ডনে বেড়াতে আসছেন, আমাদের ফান্ড গ্রহণ করেছেন, আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, আমাদের ছেলে মেয়েদের উৎসাহ দিয়েছেন, আমাদের পরিবারবর্গকে আশীর্বাদ করেছেন। আমাদের জন্মান্তরের পূর্ণফল আমরা শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ বান্তে মহোদয়, আমার ছোটবেলা থেকে যিনি আমাদের অনেকজন অনেক রকম হিরো থাকে, কিন্তু আমাদের দৃষ্টিতে হিরো হলেন আমাদের শ্রদ্ধেয় বান্তে। এবং অনেক অনেক ধন্যবাদ ভান্তের শিষ্য আমাদের জেতবন বিহার লন্ডনের বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় মহিপাল মহোদয়কে। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা লন্ডন বুদ্ধিজীবী আসার জন্য। আমি ভান্তের প্রতি কৃতজ্ঞতা, কারণ ভান্তেই বলেছেন যে আমাদের জেতবন বিহার লন্ডন যে প্রজেক্টটা হয়েছে সেই প্রজেক্টটা যেন সফলতা পায়, কারণ ভান্তেই আমাদের প্রধান উপদেষ্টা, ভান্তে আমাদের বিহার প্রতিষ্ঠা করতে সহায়তা করেছেন। আবার ভান্তে আমাদের ভিক্ষু পাঠিয়ে আমরা বিহারে দুটা কলিঞ্চি দানে ভিক্ষু পাঠিয়ে মানে শিষ্য পাঠিয়ে আমাদের কলিঞ্চি দান করতে সহায়তা করেছেন, বিহার প্রতিষ্ঠা করতে সহায়তা করেছেন। ধন্যবাদ সবাইকে, বন্দনা।